হ্যালো, সাব্বির ব্যাচ। আজকে তোমাদের রসায়নের যে চ্যাপ্টার 3 আমরা করতেছিলাম সেটার আজকে লেকচার 2। তো আজকে লেকচার 2 তে আমরা কি শিখবো? আজকে লেকচার 2 তে আমরা শিখবো রাদারফোর্ড পরমাণু মডেল, অর্থাৎ বিজ্ঞান রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিয়েছিল সেটাই আজকে আমরা শিখবো, তাই তো? তো ওকে, আচ্ছা শুরু করি। তো আমরা তো জানি আমাদের বইতে যারা যারা পেয়েছো তারা জানো আমাদের বইতে মোটামুটি পরমাণু রিলেটেড মডেল আছে দুইটা। একটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল, আর একটা আছে বিজ্ঞানী নিলস বোরের যে পরমাণু মডেল সেটা। ঠিক আছে? তো আজকে আমরা শুধুমাত্র এই একটাই শিখবো, এটা খুব ভালোভাবে শিখবো। আশা করি এটা করার পর তোমার রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে কোনো সমস্যা থাকবে না। এমনি এমনি তো রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে কারোর খুব একটা সমস্যা থাকে না, তারপরেও যতটুকু ক্লিয়ার করা যায় আমরা করব। ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, তো বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে 1911 সালে একটা পরমাণুর গঠন এই রিলেটেড একটা মডেল প্রস্তাবনা করে। ঠিক আছে? তো সেই মডেলটা ছিল, সেই মডেলটাই পরবর্তীতে তার নাম অনুসারে নাম রাখা হয়েছিল বিজ্ঞানী মানে রাদারফোর্ড পরমাণু মডেল। ওকে, এটা কি তার নাম অনুসারে কিন্তু রাখা হয়। এখন রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু কিছু স্বীকার্য আছে। হ্যাঁ, তোমাদের বইতে স্বীকার্য লেখা যে পরমাণু মডেলটা আসলে কেমন ছিল। ওকে, তো এই পরমাণু মডেলটা কেমন ছিল সেটা আজকে আলোচনা করি আমরা। তো তার আগে একটা জিনিস জানাই, এই পরমাণু মডেলটা আসলে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষার মাধ্যমে পায়। সেটার পরীক্ষাটার নাম ছিল হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কি আলফা কণা বিচ্ছুরণ। আলফা কণা বিচ্ছুরণ প্রক্রিয়া সরি তো আলফা কণা বিচ্ছুরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কেমন ছিল তোমাদের বলি। যে এটা ডিটেলসটা আসলে কি তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এই ডিটেলসটা আরো ভালোভাবে পাবা। এখন আমার মনে হয় এই ডিটেলসটা তোমার যাওয়া উচিত হবে না। তোমরা ক্লাস 10 তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই শিখো। এখন এর যে ব্যাখ্যাটা, মেইন ব্যাখ্যাটা দিতে গেলে তোমাদের লেভেলে মানে 9 বা 10 লেভেলের যে স্টুডেন্ট আছে তাদের জন্য একটু টাফ হয়ে যাবে সেই ব্যাখ্যাটা। তারপর তো যতটুকু প্রয়োজন যতটুকু এক্সট্রা ইনফরমেশন তোমাদের দেওয়া যায় আমি সবটুকুই দিব। ওকে, তো এই পরীক্ষার মাধ্যমে যে মডেলটা পাই, যে স্বীকার্যগুলো ছিল স্বীকার্যগুলো আমরা জানি। তো প্রথম যেটা ছিল যে নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর। এটা কি? নিউক্লিয়াসের ভরই নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর, তাই তো? এটা কেমন? আচ্ছা দেখো, আমি জাস্ট মেইন পয়েন্টগুলো লিখতেছি। ঠিক আছে? তুমি যাতে এটা মনে রাখতে পারো, আমি জাস্ট এই যে মেইন পয়েন্টগুলো, তোমরা যখন বইগুলো পাবা বইতে একটু ডিটেলস লেখা আছে আর হয়তো 2-3 লাইন এক একটা পয়েন্টে, আমি জাস্ট মেইন পয়েন্টটা লিখতেছি। এটা কি তোমাদের মনে রাখতে সহজ হবে। শুধু এইগুলো যদি মনে রাখো তাহলে তুমি তোমার মানে বোঝার পর নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে? তো এটা কেমন ছিল আমরা তো জানি, গত ক্লাসে আমরা বলছিলাম যে একটা পরমাণু মডেল কেমন হয়। যে ধরো এই আছে একটা নিউক্লিয়াস, এখানে কি থাকে? প্লাস প্রোটন থাকে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু কক্ষপথ থাকে, সেই কক্ষপথগুলোকে আছে কি ইলেকট্রন ঘোরে, তাই তো? তাই তো? আচ্ছা, এই ব্যাপারটা আমি কোত্থেকে জানছি বলো তো? আমার কে মানে প্রথম আমি না, পৃথিবীতে প্রথম কে নিয়ে আসছিল এই যে চিত্রটা বা এইভাবে যে ঘোরে, এই কাজটাই করছিল হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। ইনি প্রথম এই মডেলটা প্রস্তাবনা করে যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে ঘোরে। ঠিক আছে? এটা কেমন? তো নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর। আমরা তো জানে আসছি কি যে সেদিন গত ক্লাসে বলেছিলাম না যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? ইলেকট্রনের আপেক্ষিক ভর কিন্তু আমরা 0 বলেছিলাম, তাই তো? এবং বলেছিলাম সাথে আরেকটা কথা বলেছিলাম, মনে করো, যে নিউট্রন, সরি এত ডিটেলস দরকার নেই, প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে কি, এদের দুইজনের যে ভরটা এটাই হচ্ছে কি পরমাণু বা নিউক্লিয়াসের ভর। অর্থাৎ কি এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, ছোট করে লিখলাম। ঠিক আছে? তো এই আছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে কি কি থাকে? এই প্রোটন এবং নিউট্রন, এই দুইটা জিনিস থাকে হচ্ছে কি এই নিউক্লিয়াসে। এবং এদের যে ভরটা, এই ভরটাই হচ্ছে কি টোটাল যে পরমাণুটা, সেই পরমাণুটার ভর। কেন? কারণ যে ইলেকট্রনের ভর তো আমরা 0 ধরে নিয়েছি, তাহলে ইলেকট্রনের ভরকে আর কাউন্ট করবো? করবো না তো। তাহলে আছে কি কি? আমার আছে কিন্তু টোটাল 3টা জিনিস, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। ইলেকট্রনের ভর যেহেতু 0, তাহলে কি প্রোটন এবং নিউট্রনের ভরটাই কি এই টোটাল পরমাণুর ভর। আর এই টোটাল ভরটাকে আমরা কি বলতে পারি? নিউক্লিয়াস না? টোটাল ভরকে আমরা নিউক্লিয়াস বলতে পারি না?
সরি নিউক্লিয়াসের ভর বলতে পারি তো, এই টোটালটাকে তো আমরা নিউক্লিয়াসের ভর বলতে না, যেহেতু এখানে এই দুটো আছে, তো সেই জন্যই বলা হয় যে নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর, কারণ এটা পরমাণুকে ভাঙলে যখন আমরা এই জিনিসগুলো পাবো, আর কিছু তো পাবো না। তো এই দুটোর ভরই যেহেতু আছে, এটা যেহেতু জিরো, তো নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর। ডান। ওকে, পরেরটা, অধিকাংশ জায়গায়, একটু সরাই লিখি আমি, পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। এটা কেমন, পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা? দেখো এই যখন এই টোটালটাকে একটা পরমাণু না, এটা পরমাণুকে ভাঙলে কি আমরা এই জিনিসগুলোই তো পাবো, তাই না? এগুলো একটু মুছি, এক মিনিট। ধরো একটা পরমাণুকে ভাঙার পরে আমরা টোটালি মোটামুটি এই জিনিসগুলোই পাই, তাই না? তো দেখো তো এখানে কি কি আছে আমাদের, টোটাল জাস্ট এই যে সামান্য একটা জায়গা যেটা শুধু নিউক্লিয়াস আছে না, ধরো এই একটা পরমাণু বৃহৎ এত বড়, তুমি চিন্তা করো, হ্যাঁ, টোটাল একটা পরমাণু, এটা নাই, টোটাল একটা পরমাণু, এখানে জাস্ট সামান্য কি এটা আছে না, আর এই কোথাও বিশুদ্ধ হালকা ইলেকট্রন, মানে ইলেকট্রনগুলো ঘুরতেছে, তাছাড়া কি বাকি সব জায়গা ফাঁকা না? দেখো এইখানটা ফাঁকা, এইখানটা ফাঁকা, সব জায়গায় তো মেইনলি ফাঁকা। তো এই জন্যই বলা হয় যে পরমাণুর অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা, ঠিক আছে, আর কিছু নাই। ওকে, ডান। কিন্তু এই টোটালটা ধরে একটা কি পরমাণু, টোটালটা যদি আমরা পরমাণু বিবেচনা করি, তাহলে কি টোটাল জায়গায় ম্যাক্সিমাম জায়গায়, অধিকাংশ জায়গায় ফাঁকা। ওকে, তো দ্বিতীয় শিকারটা আমরা বুঝলাম। এবার তৃতীয়টাই যাই, তৃতীয়টা ছিল কি, প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ। আচ্ছা, এগুলো কিন্তু মেইন জিনিস না, ঠিক আছে, এগুলো টপিক নেই, জাস্ট টপিকগুলো তোমাদের লিখে দিব, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে? মানে জাস্ট এই কি পয়েন্টগুলো তোমরা মনে রাখবা, তাহলে মনে রাখলে কি তোমরা ধাপগুলো আর একটু ডিটেলসে এক্সট্রা 2-1 লাইন অ্যাড করে লিখতে পারবা বোঝার পরে বা একটু বইটা পড়ার পরে, ঠিক আছে? যতটুকু পড়তে হবে আমি এই আমাদের যে ইউটিউবে যেহেতু ক্লাসটা যারা দেখছো, ক্লাসের কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। যদি কমেন্ট বক্সে তো আসলে ওইভাবে ছবি দেওয়া যাবে না, সরি, তাহলে দেখি আমি পিডিএফ করে সামহাও পিডিএফটা আমাদের এই ফার্স্ট কমেন্টে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকে তোমার লেখা যতটুকু প্রয়োজন, এই রাদারফোর্ড পরমাণুর মডেলটা যদি তোমাদের কোশ্চেনে আসে, মানে কোশ্চেনে আসবেই, এটা তোমরা শিওর থাকো, ঠিক আছে, শিওর, তোমরা মোটামুটি শিওর থাকো, এখান থেকে তোমার গ অথবা ঘতে আসবেই। কি কি আসতে পারে, এই মডেলটা আসতে পারে, এবং মডেলে কিছু সীমাবদ্ধতা আছে যে কি কি জিনিস ভুল ছিল এটা, তো এই দুটাতে একটু গ ঘতে তুমি পাবাই, শিওর। তো ওই সময় গ ঘতে যে কিছু লিখতে হবে সেটা আমি দিয়ে দিব, তোমরা কমেন্ট বক্সটা অথবা যে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো। ওকে, তৃতীয়টায় আমরা আসি, প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ। ওকে, তো প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ এই ব্যাপারটা ঠিক কেমন? আচ্ছা, এটা একটু মুছে দিই, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, তাই না? আচ্ছা আমরা তখন ধরো তুমি একটা দড়ি, হ্যাঁ, ধরো একটা দড়িতে একটা বল বেঁধে ঘুরাচ্ছ, তো ওই বলটা কি ছুটে যায় কখনো? ছুটবে না তো, তাই না? এখন সামা ঘুরাইতে ঘুরাইতে এবার তুমি ঘুরাচ্ছ, ধরো এই একটা লাঠির মাথায় তুমি একটা বল বেঁধেছো, এই আসছে বল, ঠিক আছে, এসে বল, বলটা তুমি যখন ঘুরাবা, ধরো ঘুরাতে ঘুরাতে ঘুরাইতে কি যদি সামা দড়িটা তোমার ছিঁড়ে যায়, দুটা মানে বলটা ঘুরতেছে কেন? কারণ তোমার ওই দড়িতে একটা বাধা আছে, ওই জন্য তো বলটা ঘুরতেছে নাকি? কিন্তু যদি ওই দড়িটা তোমার ছিঁড়ে গেল সামহাও, তাহলে কি হবে? বলটা কিন্তু ছুটে চলে যাবে, তাই না? এই জিনিসটাও কি তেমন না? দেখো, ধরো তোমার এই এখানে বাধা আছে ইলেকট্রনটা, তাই না? আচ্ছা ইলেকট্রন না, আমরা জানি কি ইলেকট্রন জিনিসটা কি সবসময় এভাবে ঘোরে না, সব সময় এভাবে ঘোরে, এটাকে কেন্দ্র করে। আচ্ছা না, এক মিনিট ধরো, এটা এভাবে বুঝবো না, তোমরা ফার্স্ট আরেকটা জিনিস আমি একটু বাদ দিয়ে ফেলেছি, এটার আগে আরেকটা জিনিস একটু বোঝাই। ধরো 4 নাম্বার যে শিকার ধরো আমাদের একটা ছিল যে সৌরজগতের গ্রহের সাথে তুলনা, এত দরকার নেই, গ্রহ ও উপগ্রহের মতো
এই একটা পয়েন্ট মনে রাখো। এটা কেমন, ধরো তুমি বলেছিলেন বিজ্ঞানী যে রাদারফোর্ড, তুমি বলেছিলেন এই যে ইলেকট্রনগুলো আছে না, ইলেকট্রনগুলো এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ঘোরে। কেমন ঘোরে? আমরা যখন দেখুন যে পৃথিবী সূর্যকে যেভাবে কেন্দ্র করে ঘোরে, যে একটা পৃথিবী, ধরো এই একটা পৃথিবী, আমরা ধরো ইলেকট্রন, এটা ধরো চিন্তা করি আমরা পৃথিবী, ঠিক আছে? আমরা চিন্তা করলাম এটা পৃথিবী, আমরা সৌরজগৎ চিন্তা করতেছি, কি সৌরজগৎ ধরলাম এটা হচ্ছে পৃথিবী। আমরা যখন সৌরজগৎ চিন্তা করি তাহলে কি এটা সূর্য হবে? এটা কি সূর্য হবে না? ধরো এটা টোটালটা সূর্য, এটা সূর্য আর এটা পৃথিবী। এখন পৃথিবী কিভাবে ঘোরে? এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। তো তুমি যে রাদারফোর্ড উনি সেম কথাই বলেছিলেন যে পরমাণুর যে ইলেকট্রনটা, ধরো পৃথিবীর জায়গায় এবার ইলেকট্রন আছে, ঠিক আছে? তো এই ইলেকট্রনটাও এই সূর্যের জায়গায় আছে কি নিউক্লিয়াস, সেম ভাবে সূর্যের ভাবে নিউক্লিয়াস আছে। তো এই ইলেকট্রনও এই নিউক্লিয়াসকে একইভাবে সূর্যের মতো কেন্দ্র করে ঘোরে, সৌরজগতে যেভাবে ঘোরে। তো তিনি এই যে একটা মডেল দিয়েছেন, এটা কিন্তু তার পরবর্তীতে সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। তো সীমাবদ্ধতা যখন আমরা পড়বো তখন সেটা জানবো, ঠিক আছে? তুমি কথাগুলো এইভাবে বলেছেন যে ইলেকট্রনগুলো এইভাবে কেন্দ্র করে একবার এখানে আসবে, মানে এইভাবে ক্রমান্বয়ে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ওকে, এখন এই কথা অনুযায়ী কিভাবে ঘোরে? ঘুরতে ঘুরতে এখানে ছুটে যাচ্ছে না। আমরা যে কথা এর আগের যে কথাটাই ছিলাম, যে তুমি যখন বল ঘোরাচ্ছ, দড়িটা যখন ছিঁড়ে যাচ্ছে তখন কোথাও তো ছুটে যাচ্ছে বলটা, তাহলে ইলেকট্রন কেন ছুটে যাচ্ছে না ঘুরতে ঘুরতে? এটার প্রশ্ন আসতে পারে না তোমার, যে ভাই ইলেকট্রন ঘুরতেছে কিভাবে, কি দিয়ে আটকানো আছে এই জিনিসটা? এনে কি কোনো মানে কোথাও কোনো দড়ি দিয়ে আটকানো আছে? নেই তো। তাহলে এটা কিভাবে ঘুরতে যাচ্ছে কন্টিনিউয়াসলি? এটা কেন ভাবে ছুটে যাচ্ছে না? কেন ছুটতেছে না? এই ক্ষেত্রে একটা জিনিস আমরা সবসময় মনে রাখবা, তোমরা ইলেকট্রন কোনো কিছু যখন কোনো কিছু কেন্দ্র করে ঘোরে, ঠিক আছে? তো মানে ফিজিক্সের একটা যে সূত্র অনুযায়ী, সূত্র না, ফিজিক্সের একটা টোটাল থিওরি তুমি বুঝো। তুমি যখন কোনো জিনিসকে মানে কোনো জিনিসকে কেন্দ্র করে ঘুরতেছো, ঘুরতে ঘুরতে কি তুমি একটা ছুটে যাও না? ধরো তুমি ঘুরতেছো, হ্যাঁ, ধরো এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে, তুমি সেই খুঁটিটাকে কেন্দ্র করে ঘুরতেছো, ঘুরতে ঘুরতে কি তুমি ছুটে যাবে না? মনে হয় একটা টান চলে আসে না, দেখি দৌড়াছো, দৌড়াতে দৌড়াতে এই পাশে চলে আসবা, বা এরকম ঘুরতেছো যখন মানে কোনো একটা বাঁক নিচ্ছ, কোনো একটা যখন বাঁক নাও তখন কি একটু ছুটে ছুটে যেতে হয় না? এটা কিন্তু এমন হয়ে ছুটে যায় কোনো একটা দিকে। কিন্তু এই ইলেকট্রন বান্দা যখন ঘুরতেছে কেন সে কোনো দিকে ছুটতেছে না? ইলেকট্রন যখন ঘুরতেছে কেন সে অন্য কোনো দিকে ছুটে যাচ্ছে না? কারণ কি জানো? কারণটা হচ্ছে এই যে প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ। কি এখানে কি প্রোটন থাকে না? প্রোটনটা কি সবসময় প্লাস ধরি না আমরা, পজিটিভ, ইলেকট্রন থাকে নেগেটিভ না? তো এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ হয়, এই আকর্ষণ বলটার কারণেই, এই যে একটা আকর্ষণ বল কাজ করে দুজনের ভিতরে, এই আকর্ষণ বলটার কারণেই কিন্তু এরা ছুটে যায় না, বা এই ইলেকট্রনটা ছুটে যায় না। এখানে একই কক্ষপথে মানে এইভাবে ঘুরতে ঘুরতে ঘুরতেই থাকে, এই সেম ভাবে শুধু ঘুরতে থাকে। কেন? এই আকর্ষণ বলের জন্য। বোঝা গেছে? ক্লিয়ার কিন্তু? ওকে, আচ্ছা, পরেরটাই যাই। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে কি চার্জ শূন্য, এটা মনে রাখবা। পরমাণু সামগ্রিকভাবে সামগ্রিকভাবে চার্জ শূন্য, শূন্য না, চার্জ নিরপেক্ষ, নিরপেক্ষ, নিরপেক্ষ মানেটা কি? দাঁড়াও, নিরপেক্ষ, সরি, সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কেমন? পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে কি যে তার কোনো চার্জ নেই। সে কি চার্জ? কি চার্জ সবসময় দুইটা মনে রাখবা। চার্জ কি একটা প্লাস এবং একটা সরি একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ কি পজিটিভ এবং নেগেটিভ। সারা পৃথিবীতে কিন্তু চার্জ এই দুইটাই, তাই না? নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ কথাটা অর্থ কি? তোমার যদি বলা হয় যে তুমি ধরো তোমার তোমার দুইটা বান্ধবী আছে, মেয়েরা যারা আছে, ধরো তোমার দুইটা বান্ধবী মিতু এবং কি বলবো রিয়া, ধরো ধরো মিতু এবং রিয়ার ভিতরে ঝগড়া হচ্ছে, কোনো ঝগড়া হচ্ছে, তোমার বললো, কেউ এসে জিজ্ঞেস করলো, তুমি প্রত্যক্ষদর্শী ছিলে, তুমি নিজে ছিলে প্রত্যক্ষদর্শী, ক্লিয়ার? তুমি প্রত্যক্ষদর্শী, তুমি দেখতেছো তোমার দুই বান্ধবী, এই যে তোমার দুই বান্ধবী ঝগড়া করতেছে, তুমি সেটা তাকায় তাকায় দেখতেছো, তাই না? তুমি ঠেকাচ্ছ না, তুমি যে ঠেকাচ্ছ না, দুজনে ঠকো, তুমি ঠেকাচ্ছ না। তার মানে কি? তুমি নিরপেক্ষ অবসরে, তুমি মৃত্যুর দলেও না, তুমি অমুক দলেও না, কারণ দল না, তুমি নিরপেক্ষ। নিরপেক্ষ কথাটা আসছে এমন যে টোটাল যে পরমাণুটা সে পজিটিভও না নেগেটিভও না,
বোঝা গেছে নিরপেক্ষ কথাটা কি বোঝা গেছে টোটাল ব্যাপারটা কেমন? যে এই পরমাণুটাও এরকম যে সে পজিটিভ মানে যে ইলেকট্রনটা সে ইলেকট্রনের দলেও না, সে আবার প্রোটনের দলেও না। ওকে, আমি একটু ফাস্ট পড়াই ফেলতেছি তাই না আজকে? ওকে, একটু স্লো পড়াই। বুঝলাম তাহলে এটা। আচ্ছা, এটা কেমন দেখো, সবসময় আমরা গতকালকের ক্লাসটা যারা করেছো সেখানে বলেছি না যে ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সমান সংখ্যক থাকে। যদি এ 10টা থাকে তাহলে এও 10টা থাকবে, তাই না? কারণ আমরা সবসময় কি জানি জানে যে প্লাস মাইনাস সবসময় কাটাকাটি হয়ে যায় না, যে প্লাস একটা প্লাস একটা মাইনাস সবসময় কি কাটাকাটি হয়ে যায়। সেম ভাবে এখানেও যদি 10টা মাইনাস আছে এখানেও 10টা প্লাস আছে, যদি অপরকে কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি এর মাইনাসও কাটা গেল, এর প্লাসও কাটা গেল, থাকবে কি নিরপেক্ষ। তাহলে কি পরমাণুর কোনো চার্জ নেই, এই যে এই দুইটা চার্জ ছিল এটা একে অপরকে কেটে ফেলেছে, তাহলে কি আর কোনো চার্জ আছে? নাই। ক্লিয়ার? তো এইগুলোই ছিল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। আমি একটু ছোট করে এই পয়েন্টগুলো মনে কর লিখলাম, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা, মানে অবশ্যই নোট করে রাখবা একটু খাতায় ছোট করে। তাহলে কি হবে, পরীক্ষার হলে কি সবসময় তো অনেক আমরা ভুলে যাই, ভুলে যাই না? তো ছোট ছোট পয়েন্টগুলো যদি তুমি মনে রাখো, এই পয়েন্টের আগে আমি যতটুকু বোঝালাম, ঠিক আছে, মনে করো এইগুলো তোমার মনে আছে, আমি যতটুকু বোঝালাম জাস্ট নিজের ভাষায় একটু লিখে দিয়ে আসবা, বা বইটা যখন একটু পড়বা কী কী লিখতে হবে তোমরা নিজেই বুঝে যাবা। তো এইগুলো সবাই একটু খাতায় নোট করে নিবা, এইগুলা ভিডিওটা পজ করে নোট করে নাও। তো আরেকবার একটু রিভিউ করি কি কি শিখলাম আমরা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা অর্থাৎ কি? আচ্ছা, এইটা কিন্তু স্বীকার্য না, এটা কিন্তু স্বীকার্য না, এটা হচ্ছে পরীক্ষা। স্বীকার্য হচ্ছে এইটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা কি মানে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই মডেলটা দেয়। ওকে, তো প্রথমটা কি ছিল, নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর। অর্থাৎ কি নিউক্লিয়াসটা কি, এই যে টোটাল যে নিউক্লিয়াসটা এখানে কি প্রোটন এবং নিউট্রন থাকে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভরটাই কি একটা পরমাণুর ভর, এবং প্রোটন ও নিউট্রনকে একসাথে কি নিউক্লিয়াসই বলা যায়। ওকে, এটা ডান। এবার কি, পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। এই যে সেম ভাবে বড় একটা পরমাণু তুমি যদি চিন্তা করো, সেখানে শুধু নিউক্লিয়াস আর ইলেকট্রন, এই দুটো জিনিস আর কিছু নাই, তার মানে কি ফাঁকা। ওকে, সব জায়গায় ফাঁকা গেল। আর পরেরটাই কি, প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ। এই যে এটা কিভাবে ছুটে যাচ্ছে না, ইলেকট্রনটা বাইরে ছুটে যাচ্ছে না কেন? প্রোটন এবং ইলেকট্রনের ভিতরে যে আকর্ষণ বলটা ছিল, এই বলটার কারণেই ছুটে যাচ্ছে না ঘোরার সময়। ওকে, পরেরটা কি, গ্রহ উপগ্রহের মতো ঘোরে। এই যে তিনি বিজ্ঞানী রাদারফোর্ড কথাটা যে মানে যে মডেলে তিনি বলেছিলেন সর্বপ্রথম যে ইলেকট্রনগুলো সূর্য সৌরজগতে সূর্য যেমন সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী ঘোরে, সেম ভাবে ইলেকট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে একইভাবে ঘোরে। ওকে, আচ্ছা, তাহলে গ্রহ উপগ্রহ তো শেষ। লাস্ট একটা আছে কি, পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। আচ্ছা, তাহলে শেষেরটা কি, পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, এবং যেটা বোঝালাম যে ইলেকট্রন এবং প্রোটনের সমান সংখ্যক চার্জ থাকে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ কাটাকাটি করে নাই হয়ে যায়, অর্থাৎ পরমাণুর কোনো চার্জ থাকে না। ঠিক আছে, এটা গেল। এবার আমরা কি সীমাবদ্ধতাগুলো শিখবো। ওকে, আসো এবার তাহলে কি শিখবো আমরা, সীমাবদ্ধতাগুলো, যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, অর্থাৎ যে ভুল ত্রুটিগুলো ছিল সেইগুলো শিখবো আমরা। তো এটা কি ছিল, প্রথমটা ছিল কি ইলেকট্রন ও কক্ষপথের আকার। তো বিজ্ঞানী রাদারফোর্ড তিনি যখন পরমাণু মডেলটা দেই, অর্থাৎ আচ্ছা একটা কথা তোমাদের একটু বলি, এই যে তার যে পরমাণু মডেল এটা কিন্তু সোলার মডেলও বলা হয়। সোলার মডেল বা কি, সৌর মডেল, সোলার মডেল বা সৌর মডেল কেন বলা হয়, ওই যে তিনি সৌরজগতের সাথে তুলনা করেছিলেন, সেই জন্য কিন্তু এটা সোলার মডেল বা সৌর মডেল বলা হয়। ঠিক আছে, ওকে, তাহলে এটা বুঝি আমরা। ইলেকট্রন ও কক্ষপথের আকার এটা কেমন, বিজ্ঞানী রাদারফোর্ড যখন তার পরমাণু মডেলটা দিই, যেমন এইটা ছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ইলেকট্রনগুলো ঘুরবে, তাই তো বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রনগুলো ঘুরবে। তো এই কক্ষপথে থেকে তিনি যে কক্ষপথের আকারটা, মানে কক্ষপথটা ঠিক কত বড় হবে, কত বড় হতে হবে, এর যে ব্যাসটা, এই যে টোটাল যে ব্যাসটা কত হবে, এর ব্যাসার্ধটা কত হবে, এই যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ কত হবে, তিনি কিছুই তার যে মডেলে ব্যাখ্যা করেনি বা কিছুই দিইনি। যেটা এবং ইলেকট্রনগুলো যে আমরা ইলেকট্রনের ঠিক আকার কত বড়, এটা ইলেকট্রন কত বড়, তাই না, তিনি কিন্তু কোনো কিছুই বলেননি। এটা কিন্তু তার ছিল অন্যতম বড় একটা সীমাবদ্ধতা। ওকে, এবার কি, একের অধিক ইলেকট্রন কিভাবে ঘোরে, ধরো এই আমরা জানি কি
যে বিভিন্ন কক্ষপথে কিন্তু সেটা মনে রাখবা তোমরা, প্রথম কক্ষপথে সবসময় দুইটা, দ্বিতীয় কক্ষপথে ঘোরে কয়টা? দ্বিতীয় কক্ষপথে ঘোরে হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথেও ঘোরে 18টা, চতুর্থ সম্ভবত চতুর্থ কক্ষপথে ঘোরে হচ্ছে 32টা। যে কক্ষপথগুলো থাকে ধর এর বাইরে আরো কক্ষপথ আছে। সরি, একটু কল আসছিল আমার, যার জন্য কানেকশনটা কেটে গেছিল। তো আমরা যেখানে ছিলাম যে গ্রহ একের অধিক ইলেকট্রন কিভাবে ঘোরে, তো যেভাবে দেখো প্রথম কক্ষপথে যদি দুইটা ইলেকট্রন থাকে, তো তিনি যেটা ব্যাখ্যা করেছিলেন একটা ইলেকট্রন, ঠিক আছে, তার ব্যাখ্যা অনুসারে একটা ইলেকট্রন কিভাবে ঘোরে সেটা বোঝা যায়। বাট আমরা তো জানি যে দুইটা 18টা, মানে দুইটা 8টা 18টা 32টা, এতগুলো ইলেকট্রন কিভাবে ঘুরবে, তিনি কিন্তু তার মডেলে কিছুই বলেনি সম্পর্কে। ওকে, তো এটা ছিল তার একটা সীমাবদ্ধতা। এই যে ধরো এই প্রথমটা এখানে ইলেকট্রন আছে আর একটা এখানে একটা ইলেকট্রন আছে, এখন এই ইলেকট্রনটা কিভাবে ঘুরবে বা এই দুইজন কিভাবে ঘুরবে তিনি কিছু বলেননি। তো এটা একটা সীমাবদ্ধতা ছিল তার মডেলের। এটা তোমরা একটু নোট করে নিও। ওকে, যে প্রথম কক্ষপথে দুইটা, তারপরটায় 8টা, তারপরটায় 18টা, তারপরটায় 32টা। এটা একটু নোট করে নিও, এটা তোমাদের লাগবে সামনে। এই যে তারপরে যেটা গ্রহ উপগ্রহের সাথে তুলনা, তো তার মডেলের অন্যতম বড় একটা সীমাবদ্ধতা কিন্তু এইটা, তিনি কি করেছে যে আমরা কি জানি, এটা মুসি গ্রহ এবং উপগ্রহ, গ্রহ উপগ্রহ কি কোনো চার্জ আছে? পজিটিভ নেগেটিভ কিছু কি আছে? সূর্য, গ্রহ উপগ্রহ এদের কোনো চার্জ তো নাই। তো ইনি যে ভুলটা করেছিলেন যে এদের তুলনা করেছিলেন, ঠিক আছে, মডেলটাকে তিনি গ্রহ উপগ্রহের সাথে তুলনা করেছিলেন। এটা ছিল তার অন্যতম একটা সীমাবদ্ধতা। যেহেতু গ্রহ উপগ্রহের কোনো চার্জ নেই এবং কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, প্রোটন পজিটিভ, নিউট্রন প্রোটন এবং ইলেকট্রন, এতে একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুটো যখন তুলনা করা হয়, এটা কিন্তু তার ভুল ছিল একটা। তো এটা ছিল তার অন্যতম একটা সীমাবদ্ধতা। আচ্ছা, এবার কি ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব। ওকে, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব আছে, সেটা কি জানো? যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন কোনো ইলেকট্রন ঘুরতে ঘুরতে যায়, এখানে আরো কিছু ধাপ আছে। এখন ধরো এই দ্বিতীয় যে কক্ষপথটা, সেখানে একটা ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে কি শক্তি হারায়, মানে ঘুরতে ঘুরতে ইলেকট্রনের শক্তি ছিল একটা, সেই শক্তিটা সামু হারাতে থাকে বা বিকিরণ করে, শুক্রটাকে এই শক্তিটা বিকিরণ করে ধরো এদিকে চলে যায়, এইভাবে এইভাবে এদিকে চলে যায়। এই যে শক্তিটা বিকিরিত হয়, বিকিরণ করতে করতে কি একসময় নিচে নেমে যায়, এই যে এখান থেকে এখানে চলে আসে, তাই তো, ঘুরতে ঘুরতে। তো ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী কি ঘুরতে 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 কি একসময় কি এখানেও নেমে যাবে, নিউক্লিয়াসে পতিত হবে। যদি নিউক্লিয়াসে পতিত হয় তাহলে কি শুরু পরবর্তীটায় কিন্তু পুরো পরমাণুটাই নষ্ট হয়ে যাবে, এর কোনো অস্তিত্বই থাকবে না। যদি এই আস্তে আস্তে শক্তি হারাইতে 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 একবারে নিউক্লিয়াসে পতিত হয়, তাহলে কি পরমাণুটাই পুরো নষ্ট হবে। তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের এই তত্ত্ব অনুসারে বিজ্ঞানী এই আমাদের রাদারফোর্ড যে মডেলটা দেয়, সেখানে ইনি কোনো ব্যাখ্যাই দেননি যে এটা যে কিভাবে ঘোরে, কিভাবে ঘুরতেছে, কেন এটা ভিতরে পড়ে যাচ্ছে না। তো রাদারফোর্ড যেটা বলেছিল, রাদারফোর্ড কিন্তু মডেলে এইটার কোনো ব্যাখ্যাই দেননি যে শক্তি হারাতে সময়, মানে শক্তি যখন বিকিরিত হবে এবং এই ইলেকট্রন যখন আস্তে আস্তে এক উপরের ধাপে থেকে নিচের ধাপে নেমে আসবে, তখন কি হবে বা কি হইতে পারে, এটার কোনো কোনো ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দেননি। তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের এই তত্ত্ব অনুসারে তার যে মডেলটা পুরো ভুল ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সীমাবদ্ধতাগুলো। আরেকবার একটু বলি, ইলেকট্রন ও কক্ষপথের আকার কি রাদারফোর্ড তার মডেলে একটা কক্ষপথ কত বড় বা কত ছোট হতে পারে, তার ব্যাস কত হতে পারে, কোনো কিছু সে ব্যাখ্যা করেনি। আচ্ছা, এই একের অধিক ইলেকট্রন কিভাবে ঘোরে, যে একটা কক্ষপথে যদি একটা জায়গায় দুইটা থাকে বা দ্বিতীয়টায় যদি 8টা ইলেকট্রন থাকে, তাহলে কিভাবে ঘুরবে সেটা, এটা কিন্তু তিনি বলেননি। এটা একটা সীমাবদ্ধতা। গ্রহ উপগ্রহের তুলনা, যে চার্জবিহীন গ্রহ উপগ্রহের সাথে চার্জযুক্ত ইলেকট্রন প্রোটনের যে তুলনাটা, সেটা ছিল তার আরেকটা সীমাবদ্ধতা, মানে ভুল। এবং হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে যে ইলেকট্রন বা শক্তি বিকিরণ করবে, বিকিরণ করতে করতে একসময় নিউক্লিয়াসে পতিত হয় এবং পরমাণুটাই নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি তার তত্ত্ব অনুসারে কিন্তু এটা ঘটার কথা, রাদারফোর্ড যে মডেল দিয়েছিল সেটা অনুযায়ী কিন্তু এটা ঘটার কথা, যে হারাতে মানে শক্তি হারাতে হারাতে এখানে এসে নষ্ট হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না, এই তত্ত্ব অনুসারে সেটা ব্যাখ্যা করা ছিল। মানে ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি তার একটা তত্ত্ব দিয়েছিলেন পরবর্তীতে, সেই তত্ত্বে তিনি বলেছিলেন যে কিভাবে আসলে ঘোরে, কেন এর নিউক্লিয়াসে পতিত হয় না, কেন মানে এই বিকিরণ করতে করতে কেন এখানে এসে পতিত হয় না, তিনি তার তত্ত্ব বলেছেন, কিন্তু সেই জিনিসটা রাদারফোর্ড বলেননি। ওকে, এই জন্য তার পরমাণুটাই কিন্তু একটা ফেইল, এটা তার একটা সীমাবদ্ধতা, এটা বুঝতে পারিছি।
ওকে, তো এই তো রাদারফোর্ড পরমাণু মডেল মোটামুটি যা আমাদের যে শিকার যেগুলো ছিল এবং সীমাবদ্ধতা আমরা পড়লাম। এবং তোমাদের একটা কাজ কি, তোমরা বইটা খুলে একটু পড়বা, পড়ার পরে এটা শিওর থাকো এখান থেকে গ অথবা ক্ষয় একটা কোয়েশ্চেন মাস্ট আসবে, 3-4 মাস তুমি মোটামুটি পেয়ে গেলে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। বোর পরমাণু মডেলটা একটু কমপ্লেক্স, মানে রাদারফোর্ড পরমাণু মডেলের থেকে বোর পরমাণু মডেলটা একটু কমপ্লেক্স। ইজিভাবে শিখতে সমস্যা নেই, আমরা একদম ইজিভাবে শিখবো, আমরা যাই শিখবো না কেন, যত কঠিনই হোক না কেন একদম ইজিভাবে শিখবো। টিল দেন ভিডিওতে একটা লাইক করে সাথেই থাকো।